স্টুডেন্টস আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনের শেষ ক্লাস। সেটা হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। তো লেকচার নাম্বার 12 এটা চলছে। তো কেপলারস কি করেছিলেন না, কেপলারস তিনি আমাদের যে সূর্যের চতুর্দিকে যে সমস্ত প্ল্যানেটগুলো রোটেট করছে, তিনি কি বলেছিলেন, সব প্ল্যানেটগুলো সূর্যের চতুর্দিকে ইলিপ্টিক্যাল পাথে রোটেট করছে। কিন্তু ওই সময় প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক সায়েন্টিস্টের মধ্যে একটাই ধারণা কি ছিল, সূর্যের চতুর্দিকে প্রত্যেকটা প্ল্যানেট সার্কুলার পাথে রোটেট করছে। কিন্তু কেপলারসই প্রথম বলেন যে তিনি যে সব প্ল্যানেট সূর্যের চতুর্দিকে ইলিপ্টিক্যাল পাথে রোটেট করছে। তো ওই সময় কেপলারের সমকালীন টাইকো ব্রাহে, তিনি তার পুরো জীবনটাই প্ল্যানেটের মোশনের উপর কি বলবো ডিসকভার, প্ল্যানেটের মোশন কেমন করে হয়ে থাকে তা সম্পর্কে জানার জন্য পুরো জীবনটাই প্রয়োগ করে দিয়েছিলেন। তো টাইকো ব্রাহের সাথে কেপলার একই সাথে ক্রিয়াকলাপ, সমস্ত কার্যকলাপ করতেন। তো টাইকো ব্রাহে খুবই কম বয়সে মৃত্যুবরণ করেন, পুরো মিস্টিরিয়াস ভাবে মৃত্যুবরণ করেন। তো সেই সময় টাইকো ব্রাহের সমস্ত নথিপত্র, সমস্ত ডকুমেন্টস কেপলারের কাছে স্থানান্তরিত হয়। তো এটা মানে এর কোনো এভিডেন্স যদিও নেই, এটা হিস্টোরিক্যাল কোন একটা পার্ট থেকে এটা পাওয়া। তো সেখান থেকেই বোঝা যায় যে টাইকো ব্রাহের সমস্ত ডকুমেন্টস গুলো কেপলার ততদিনে কি করেছিলেন, ওনার হাতে নিয়ে নিয়েছিলেন। তো যার ফলে কেপলার ওই সূত্রগুলোকে রিপ্রেজেন্ট করেন, তখন টাইকো ব্রাহে ছিল না। তো কেপলারও তেমন খুব খারাপ সায়েন্টিস্ট নয়, ভালোই সায়েন্টিস্ট ছিলেন। তো ওনারও প্ল্যানেটারি মোশন সম্পর্কে ওনারও ধারণা ছিল। তো ওই ধারণা থেকে এবং টাইকো ব্রাহের ধারণা অনুসারে তিনি প্ল্যানেটারি মোশনের সমস্ত মোশনের ল গুলো দিয়েছিলেন। বেসিক্যালি 3টে ল, কেপলারের 3টে ল হয়ে থাকে। তো কেপলার তিনি ফার্স্ট ল তিনি যেটা বলেছিলেন, তো আমরা পড়বো, হ্যাঁ টাইকো ব্রাহের ল হতেই পারে, কিন্তু সাবমিট করা হয়েছে, সাবমিট করেছেন কে, কেপলার। তো কেপলারের নাম অনুসারে কিন্তু আমরা নেব, টাইকো ব্রাহের নাম অনুসারে নেব না। কিন্তু অনেক সময় লেখা আছে টাইকো ব্রাহের নাম অনুসারে ছাড়া। তো আমরা ফার্স্টে নেব কি, কেপলার ফার্স্ট ল। আমরা প্রথমে কি নেব, কেপলার ফার্স্ট ল। কেপলার ফার্স্ট ল ক্লিয়ার? তো কেপলার তিনি কি বলেছিলেন, ফার্স্ট ল কি বলেছিলেন না, তিনি বলেছিলেন এই সৌর জগতে সকল প্ল্যানেট ইলিপ্টিক্যাল পাথে, যেমন ইলিপ্টিক্যাল পাথে রোটেট করতে আছে, রিভলভ করতে আছে ইলিপ্টিক্যাল পাথে সূর্যের চতুর্দিকে, মানে সান, সূর্যের চতুর্দিকে রোটেট বা রিভল্ট, যা খুশি, রিভল্ট করতে আছে। আর তিনি কি বলেন, এই সূর্য কোথায় অবস্থান করছে, এই সূর্য ওই ইলিপসের যে কোনো ইলিপসের দুটি ফোকাসের মধ্যে, ইলিপসের কটা ফোকাস হয়ে থাকে, দুটি ফোকাসের মধ্যে যে কোনো একটি ফোকাসে অবস্থান করে, যে কোনো একটা ফোকাসে অবস্থান করে কে, সূর্য। তো আমাদের এই যদি ইলিপস হয়ে থাকে, ইলিপসটা একটু ভালো করে টান, হয়েছে। ইলিপসটা যদি এদিকটা একটু ইয়ে হয়ে গেল, হ্যাঁ
হয়েছে? আচ্ছা, তো ইলিপস এটা হচ্ছে আমাদের কি ইলিপস। তো ওই ইলিপসের এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ইলিপসের এটা হচ্ছে কি সেন্টার, কারণ এই ছবিটা আমাদের টোটাল লেকচারে থাকছে। ইলিপসের এটা হচ্ছে কি সেন্টার। আচ্ছা, তো ইলিপসের কটা ফোকাস? দুটো, এইখানে একটা ফোকাস আর একটা এইখানে ফোকাস। তো ইলিপসের যে কোনো একটা সাইডে কে থাকে? আমি মানলাম এইখানটা আমাদের কে আছে? সূর্য মামা। এইখানটা কি অবস্থান করছে? সূর্য। ক্লিয়ার? ওকে, এখানটা কি আছে? সূর্য। আচ্ছা, তো ইলিপসের এক্স অ্যাক্সিস বরাবর এইখান থেকে এই ডিসটেন্স, কোথা থেকে? এইখান থেকে এই ডিসটেন্সটাকে আমরা বলে থাকি সেমি মেজর অ্যাক্সিস। ক্লিয়ার? তো সেমি মেজর অ্যাক্সিসের ডিসটেন্স যদি এ হয়ে থাকে, তো এইটুকু হচ্ছে এ, আর এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত? এ। তো এটাকে আমরা কি বলবো? সেমি মেজর অ্যাক্সিস। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এবারে এইখান থেকে ছবিও ভালো হওয়া উচিত। হয়েছে, ইলিপস অনেকটা হয়েছে। তো এইখান থেকে এই ডিসটেন্সটাকে আমরা বলবো কি? এইখান থেকে এইটুকু হচ্ছে কত? বি। তো এটাকে আমরা বলবো সেমি, এপাশে লিখি সেমি মাইনর, লিখবো মাইনর অ্যাক্সিস, যেটাকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করব? বি সাইন দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? তো টোটালটা এপাশ থেকে এটাও কত? বি। তো টোটাল ডিসটেন্সটা কত? 2a 2b। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি সেন্টার। সেন্টার থেকে সূর্য, এটা হচ্ছে আমাদের সান। তো সূর্য, সেন্টার থেকে সূর্য পর্যন্ত ডিসটেন্স হচ্ছে কত? এই। সেন্টার থেকে সূর্য পর্যন্ত ডিসটেন্স কত হয়ে থাকে? এই, মানে সূর্য কোথায় আছে? ফোকাস। তো সেন্টার থেকে ফোকাস পর্যন্ত ডিসটেন্স কত হয়ে থাকে? এ ই। ক্লিয়ার? আচ্ছা, সাপোজ আমি মানলাম প্ল্যানেট কোথায় আছে? এই জায়গায়। প্ল্যানেট কোথায় আছে? এইখানটায় প্ল্যানেট পি। কোন একটা প্ল্যানেট কোথায় আছে? ওই পজিশনে রয়েছে, এই পজিশনে রয়েছে, যেখানে খুশি থাকতে পারে। আমি মানলাম এই পজিশনে আছে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কি ইলিপস। তো ইলিপসের ফর্মুলা কি হয়ে থাকে? ইলিপসের ইকুয়েশন কি হয়ে থাকে? ইলিপস আমরা ম্যাথে দেখেছি। ইলিপসের ইকুয়েশন কি হয়ে থাকে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত? 1। আচ্ছা, এখানটায় a আর b হচ্ছে কি কনস্ট্যান্ট। a আর b, a এবং b হলো কি কনস্ট্যান্ট। ক্লিয়ার? তো a আর এই দুটো কনস্ট্যান্টের মধ্যে একটা কনস্ট্যান্টকে একটা সমীকরণে বাঁধা রয়েছে। সেই সমীকরণটা হচ্ছে কি না b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার। ই কি না ই হচ্ছে ইসেন্ট্রিসিটি। ই হচ্ছে কি ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি মানে কি না, ইসেন্ট্রিসিটি থেকে আমরা বুঝতে পারি কি ওই ইলিপসটা কতটা চ্যাপ্টা হবে। ওই ইলিপসটা কতটা চ্যাপ্টা হবে। ইসেন্ট্রিসিটি কি নির্দেশ করে? যে কতটা ওভাল শেপ হবে। তো ইসেন্ট্রিসিটির ভ্যালু 0 থেকে বড় হয়ে থাকে এবং 1 এর থেকে ছোট হয়ে থাকে। আচ্ছা দেখো, ইসেন্ট্রিসিটি যদি 0 হয়, আমরা সার্কেলের ইকুয়েশন কি? দেখো সার্কেলের ইকুয়েশন কি হয়ে থাকে না x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো সার্কেলের ক্ষেত্রে এই হচ্ছে সার্কেলের সেন্টার এটা। তো রেডিয়াস হচ্ছে কত? a। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত হয়ে থাকে? a স্কয়ার। তাই তো? তো সার্কেলের চারিদিকে রেডিয়াস কি হয়ে থাকে? সেম। তো সার্কেলের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি কত হয়ে থাকে না e ইকুয়াল টু 0। দ্যাট মিন্স e ইকুয়াল টু যদি আমি 0 বসাই, এই ইকুয়েশনে বসাচ্ছি, তো e ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কত পাচ্ছি? এটা e ইকুয়াল টু 0।
তো 1 স্কয়ার, তো বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তো বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বসাই, তো বি স্কয়ারের জায়গায় আমি এ স্কয়ার বসালাম, তাহলে কত পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। তো কিসের ফর্মুলা হলো সার্কেল। তো ই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সার্কেল কে মেনশন করে, আর ই ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, ই ইকুয়াল টু যদি 1 হয় তখন তার শেপ কেমন আছে, তখন শেপ হয় ওভাল টাইপের, ওভাল শেপ হয়ে থাকে। ঠিক আছে, তখন তার শেপ কেমন হয়ে থাকে ওভাল। ওভাল মানে কেমন, ডিমের মতো। ওভাল মানে কেমন না ডিমের মতো। ক্লিয়ার করতে পেরেছি। তো এইটা হচ্ছে আমাদের সূর্যের দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের সূর্য মানে কি ফোকাসের দূরত্ব, এটা হচ্ছে আমাদের কি ফোকাসের দূরত্ব। এতটুকু ক্লিয়ার। তো আমি মানলাম কোন প্ল্যানেট যদি এই ডিসটেন্সে থাকে, তো আমাদের মোদ্দা লক্ষ্য কি বলেছে কেপলার ফার্স্ট ল, যে সৌরজগতের সকল প্ল্যানেট ইলিপ্টিক্যাল পাথে রোটেট করতে থাকে। আর কি বলেছে না, আর বলেছে না সূর্য কোথায় থাকে, ওই দুটি ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে অবস্থান করে। নেক্সট, যদি প্ল্যানেট এই এক্সিসের রেসপেক্টে সূর্য থেকে প্ল্যানেট সবথেকে বেশি দূরে অবস্থান করছে, এই এক্সিস কেন, এই ইলিপসটার পথ বরাবর এই ডিসটেন্সটা হচ্ছে কি সবথেকে ফারদেস্ট ডিসটেন্স। তাহলে আমি এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা বার করতে পারবো। দেখো এটা হচ্ছে কত বি, এটা হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে প্লাস এ, এটা মাইনাস এ। তো এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা কত পাবো না, এই পয়েন্টের স্থানাঙ্ক যদি আমরা পাই প্লাস এ কমা 0, এই পয়েন্টের স্থানাঙ্ক কত পাবো প্লাস, এই পয়েন্টের কত পাবো মাইনাস এ কমা 0, এই পয়েন্টের স্থানাঙ্ক কত পাবো 0 কমা মাইনাস বি, এই পয়েন্টের স্থানাঙ্ক কত পাবো 0 কমা প্লাস বি। ক্লিয়ার করতে পেরেছি। যদি এই সূর্যের স্থানাঙ্ক যদি আমাকে বার করতে বলে, এই স্থানাঙ্ক কত পাবো মাইনাস এ ই কমা 0, এটা হচ্ছে আমাদের সেন্টার। তো এই ফোকাসের স্থানাঙ্ক আমরা কত পাবো এ ই কমা 0, কারণ এই ডিসটেন্সটা হচ্ছে কত এই। আচ্ছা আমি মানলাম আমাদের প্ল্যানেট কতটা ডিসটেন্সে আছে সূর্য থেকে, সব থেকে ফারদেস্ট ডিসটেন্স। তো সূর্য থেকে সান থেকে প্ল্যানেটের ডিসটেন্স সব থেকে বেশি হলে তাকে কি বলা হয় না, তাকে বলা হয় অ্যাফিলিয়ন। তাকে আমরা কি বলে থাকি অ্যাফিলিয়ন বা এফওজি। ক্লিয়ার। আচ্ছা, সান থেকে প্ল্যানেটের ডিসটেন্স কম হলে, সব থেকে কম হলে তাকে আমরা কি বলবো, তাকে কি বলা হয় না, তাকে বলা হয় পেরিজি বা পেরিফিলিয়ন। কি বলবো পেরিফিলিয়ন। ক্লিয়ার, তাকে আমরা বলবো পেরিফিলিয়ন অর পেরিজি। আচ্ছা, তো সব থেকে কাছের ডিসটেন্স হচ্ছে এটা, এইখানটায় যখন প্ল্যানেট থাকবে সেটা হবে সব থেকে কাছের ডিসটেন্স, এটা হবে কি সব থেকে ফারদেস্ট ডিসটেন্স। আচ্ছা, তো সব থেকে ফারদেস্ট ডিসটেন্স হচ্ছে দ্যাটস, তো ফারদেস্ট ডিসটেন্সের ডিসটেন্স কত হবে, এইখান থেকে এই ডিসটেন্সটা কত হবে, দেখো এই টোটালটা হচ্ছে এ, এইখান থেকে এত দূর হচ্ছে কত এ, আর এই ডিসটেন্সটা কত এই। তাহলে ফারদেস্ট ডিসটেন্সটাকে আমরা কত বলেছি, সব থেকে বেশি দূরত্ব ফারদেস্ট ডিসটেন্সটা যদি r1 হয়ে থাকে, এইখান থেকে এই ডিসটেন্স এটা হচ্ছে কত r1, আর সব থেকে কম দূরত্ব যেটা সেটাকে আমরা কত ধরেছি r2, সব থেকে কম দূরত্ব যেটা সেটাকে আমরা কত ধরেছি r2। তো r1 ইকুয়াল টু কত হবে না, r1 ইকুয়াল টু কত হবে বলো, a এতটুকু ডিসটেন্স a প্লাস a, এটা যুক্ত এটা ফারদেস্ট, তো a প্লাস a e, দ্যাট মিন্স a কে যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস e। সব থেকে কাছের পয়েন্ট কি হবে, সব থেকে কাছের ডিসটেন্স সেটা হচ্ছে কি f সব পেরিজি। তো পেরিজি ডিসটেন্স কত হবে r2, তো r2 ইকুয়াল টু কত লিখবো a মাইনাস a, দেখো টোটালটা a, এই বাদ দিলে এই ডিসটেন্স পড়ে আছে, তো a মাইনাস a e, তো a কমন 1 মাইনাস e। তাহলে সব থেকে কাছের অবস্থানের ডিসটেন্স হচ্ছে r2, a ইনটু 1 মাইনাস e। সব থেকে দূরের ডিসটেন্স হচ্ছে কত, মানে
এফিলিয়নের ডিসটেন্স হচ্ছে কত না a ইনটু 1 প্লাস e। ক্লিয়ার করতে পেরেছি? তো এতটুকু ইন্ট্রোডাকশন দিয়েছিলেন কি কেপলারের ফার্স্ট ল থেকে। কেপলারের ফার্স্ট ল থেকে যে আমরা ফার্স্ট ল থেকে আমরা কি বুঝতে পারলাম যে প্ল্যানেট কোথায় কোথায় অবস্থান করলে কাছে হবে, কোথায় দূরে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি মেজর এক্সিস, এটা হচ্ছে সেমি মেজর এক্সিস, সেমি মেজর এক্সিস। এখান থেকে এতটুকু হচ্ছে কি মাইনর এক্সিস, সেমি মাইনর, সেমি মাইনর। ক্লিয়ার করতে পেরেছি একদম? আচ্ছা, তো এই ছিল আমাদের কেপলারের ফার্স্ট ল। তোলা হয়েছে, তুলে নাও। যেগুলো তোলা হয়ে গেছে তুলে নাও। নেক্সট আমরা যেটা দেখবো কেপলারের সেকেন্ড ল। কেপলারের সেকেন্ড ল মুছে দিই। কেপলারের সেকেন্ড ল, কেপলারের সেকেন্ড ল। ক্লিয়ার? তো সেকেন্ড ল দেখো কি বলতে চাইছে। এই ডায়াগ্রামটা থাক আমাদের পুরো। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাথ। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ইয়েস। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাথ, এটা হচ্ছে আমাদের সেন্টার। আমাদের কেপলারের সেকেন্ড ল ডিরাইভ করতে হবে। কি? কেপলার সেকেন্ড ল। আচ্ছা, কেপলারের সেকেন্ড ল কি বলছে না, কেপলারের সেকেন্ড ল বলছে কোন প্ল্যানেট ইলিপ্টিক্যাল পাথ বরাবর রিভল্ট করার সময় যখন ইলিপ্টিক্যাল পাথ বরাবর রিভলভ করে, কে? প্ল্যানেট। কার চতুর্দিকে রিভলভ করবে? সূর্যের চতুর্দিকে। তো প্ল্যানেট ইলিপ্টিক্যাল পাথ বরাবর সূর্যের চতুর্দিকে মানে সানের চতুর্দিকে রিভলভ করার সময় সারা পাথ বরাবর সকল পাথ বরাবর স্পিড কনস্ট্যান্ট থাকে না। সারা পাথ বরাবর স্পিড কনস্ট্যান্ট থাকে না, কোথাও বেশি কোথাও কম। ক্লিয়ার? তো যখন প্ল্যানেট সূর্য থেকে সব থেকে বেশি দূরে অবস্থান করে তখন স্পিড সব থেকে কম হয়। যখন সূর্য থেকে বেশি দূরে অবস্থান করবে প্ল্যানেট, এই জায়গায় যখন অবস্থান করবে তখন তার মোশন কি হবে? স্লোয়ার। তখন খুব ধীরে ভেলোসিটি কি হবে? কম হবে। কি লিখলাম? স্লোয়ার। তাহলে এই জায়গাটায় ভেলোসিটি আমি কি পাবো? স্লোয়ার। আর এই জায়গায় এটা হচ্ছে কি, এই প্ল্যানেটের এই অবস্থাটাকে আমরা কি বলবো? নাম লিখে দিই। এটাকে আমরা কি বলবো? অ্যাফিলিয়ন। আর এটাকে আমরা কি বলবো? পেরিফিলিয়ন। কি বলবো? পেরিফিলিয়ন। আচ্ছা, তো এই জায়গাটায় যখন থাকবে, তো যখন দূরে থাকে সব থেকে স্পিড কি হয়? কম হয়। এবং পেরিফিলিয়নে বা সূর্যের সব থেকে কাছে থাকলে, বিকজ সূর্যের মানে পেরিফিলিয়নে সূর্যের সব থেকে কাছে থাকলে স্পিড কি হয়? স্পিড বেশি হয়। কি হয়? বেশি হয়। কেন দূরে থাকলে কেন বেশি, দূরে থাকলে কেন কম, কাছে থাকলে মানে পেরিফিলিয়নে কেন ফাস্টেস্ট হয়ে থাকে? কেন দ্রুত হয়ে থাকে?
যখন দূরে থাকবে কেন স্লো, যখন কাছে থাকবে কেন স্লো? এর রহস্য কি ছিল? এর রহস্য কি ছিল? না, এর রহস্য ছিল এটাই, দ্যাট মিনস তাদের প্ল্যানেটের এরিয়াল ভেলোসিটি, কি ভেলোসিটি? এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তাদের এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু সান, উইথ রেসপেক্ট টু সান। তো সানের রেসপেক্টে তাদের এরিয়াল ভেলোসিটি কি থাকতো? কনস্ট্যান্ট। তো এরিয়াল ভেলোসিটি মানে আমরা কি বুঝি? না, এরিয়াল ভেলোসিটি মানে dA বাই dt, দ্যাট মিনস dA বাই dt ইকুয়াল টু কনস্ট্যান্ট। দ্যাট মিনস যে পার সেকেন্ডে কি পরিমাণ এরিয়া কভার করবে, কার রেসপেক্টে? সানের রেসপেক্টে। যে সাপোজ ধরো এইখানটায় সান রয়েছে, এইখানটায় সান রয়েছে, না এইখানটায় রয়েছে, সাপোজ ধরো এইখানটায় সান রয়েছে। তো প্ল্যানেট যখন এইখানে ছিল, তখন ধরো এইভাবে রোটেট করছে প্ল্যানেট সানের চতুর্দিকে। তো প্ল্যানেট যখন এই পজিশনে ছিল তখন সানের সব থেকে কাছে, না সানের কাছাকাছি। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? তো তখন আমরা কি দেখতে পাচ্ছি? প্ল্যানেট সানের কাছাকাছি আছে। এদিকটা হলে কি আসবে? দূরে আসবে। তো এই জায়গাটা আমরা কি দেখবো? প্ল্যানেট এক সেকেন্ডে যতটা এরিয়া কভার করবে, আমি মানলাম 1 সেকেন্ডে সান ঘুরতে 1 সেকেন্ডে এই পজিশনে পৌঁছেছে। ক্লিয়ার? তো 1 সেকেন্ডে যে এরিয়া কভার করলো, কত পরিমাণ কভার করলো? এই পরিমাণ এরিয়া কি করলো? কভার করলো। তো সান যখন এপাশের পয়েন্টে যাবে তখন সেম এরিয়া কভার করবে। তাহলে সেম এরিয়া কভার করবে কি করে? দেখো এপাশে পৌঁছাবে যখন, তখন এর ডিসটেন্স তো বেশি, তাহলে এর সেম এরিয়া যদি নিতে হয়, এখানে ডিসটেন্স কম ছিল, তাহলে যে পরিমাণ এরিয়া ছিল এখানে ডিসটেন্স বেশি হওয়ার জন্য এরিয়া কভারটা কি হবে? কম হবে। নাকি এর সাথে তো সমান হবে। তো সরি, এরিয়া কভার বললাম না, সরি। তো দেখো সানের কাছাকাছি যখন প্ল্যানেট ছিল তখন তার ডিসটেন্স বেশি হয়েছিল। কেন? না, 1 সেকেন্ডে যে পরিমাণ এরিয়া কভার করেছে, যখন দূরে গেছে তখন তার রেডিয়াস কি হয়েছে? অলরেডি বড় হয়ে গেছে। তো অলরেডি বড় হওয়ার জন্য টোটাল এরিয়া এর এরিয়ার সাথে কি হবে? সমান হবে। এর এরিয়ার সাথে টোটাল এরিয়াটা কি হবে? সমান হবে। তাহলে সমান যদি হতে হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা কি হতে থাকবে? কমতে থাকবে। কারণ এই রেডিয়াসটা বড়, এই রেডিয়াসটা ছোট। তো এই রেডিয়াস, এই ছোট রেডিয়াসের সাপেক্ষে এরিয়া আর বড় রেডিয়াসের সাপেক্ষে এরিয়া, দুটো এরিয়া কি হবে? সেম হবে। তো এইখানটা আমি ধরলাম এই প্ল্যানেটের অবস্থান ছিল P1 প্রাইম, আর এখানকার পয়েন্টের হচ্ছে কত? P1 প্রাইম। তো প্ল্যানেটের দ্বারা এরিয়াটা কত হবে? এইটুকু। ক্লিয়ার? প্ল্যানেটের দ্বারা এরিয়াটা কত হবে? এইটুকু। তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি? যে সানের রেসপেক্টে P প্রাইম এরিয়া ইকুয়াল টু P1 প্রাইম এরিয়া পরস্পর কি হবে? সমান। যে এটাও কত সেকেন্ডে আমরা দেখেছি? 1 সেকেন্ডে। এটাও কত সেকেন্ডে দেখেছি? 1 সেকেন্ডে। তাহলে এপাশে 1 সেকেন্ডে যে পরিমাণ এরিয়া কভার করবে, ওপাশেও একই সেকেন্ডে সেম পরিমাণ এরিয়া কভার করবে। তো সেটাই হচ্ছে কি? এরিয়াল ভেলোসিটি। যে পার সেকেন্ডে সেম এরিয়া কভার করবে, তবেই তো আমরা বলবো কনস্ট্যান্ট। ক্লিয়ার করতে পেরেছি? তো সিমিলারলি আরেকটা যদি এক্সাম্পল দেখি, কি এক্সাম্পল? সাপোজ ধরো এই একটা ইলিপ্টিক্যাল পাথ, তো এই ইলিপ্টিক্যাল পাথের এখানে ধরো সান আছে, এখানটায় ধরো সান আছে। ক্লিয়ার? এই ইলিপ্টিক্যাল পাথে এখানে ধরো সান আছে। আমি মানলাম দেখো কনসেপ্ট আরো গ্রো হবে। দেখো ধরো প্ল্যানেট এইখানে ছিল, তো এইখান থেকে T1 সেকেন্ডে প্ল্যানেট এইখান থেকে এই পজিশনে এসেছে। তো এর এরিয়াল ভেলোসিটি কত হবে? এর কত? T1 সেকেন্ডে। তো এইখানটায় ভেলোসিটি কি হবে? আমি ধরলাম v1। তাহলে ইলিপ্টিক্যাল পাথ বরাবর সারা রাস্তায় কি হবে? ভেলোসিটি আলাদা। যখন কাছে থাকছে তখন ভেলোসিটি সবথেকে বেশি, দূরে যখন থাকছে ভেলোসিটি সবথেকে কম। তো আমি মানলাম যে যখন কাছে ছিল তখন তার ভেলোসিটি v1। তো T1 সেকেন্ডে কতটা পথ কভার করলো? এতটুকু পথ কভার করেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমি ধরলাম প্ল্যানেটটা ঘুরতে এই পজিশনে পৌঁছেছে। তো
তো এই যখন এই পজিশন থেকে এত দূর পর্যন্ত গেল তখন সারা রাস্তা বরাবর তার স্পিড কি চেঞ্জ। তো আমি মানলাম এখানটায় তার t2 কত না t2 সেকেন্ডে ভেলোসিটি কত v2 আর ভেলোসিটি কত v2। ক্লিয়ার? ভেলোসিটি কত v2। তো t2 সেকেন্ডে কত পরিমাণ এরিয়া কভার করেছে? এইটুকু পরিমাণ কভার করেছে। আমি মানলাম যে যখন সে এই জায়গাটা পৌঁছেছে আর এই জায়গাটা পৌঁছেছে, তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত যখন গেছে তখন আমি টাইম লেগেছে সাপোজ ধরলাম t3, তখন তার ভেলোসিটি কত হবে v3। কেন? সারা রাস্তা বরাবর তার ভেলোসিটি কি, তার স্পিড কি হবে চেঞ্জ হতে থাকবে। সারা রাস্তা বরাবর তার স্পিড কি হতে থাকবে চেঞ্জ। স্পিড কি হতে থাকবে চেঞ্জ। ক্লিয়ার? সারা রাস্তা বরাবর তার স্পিড কি হতে থাকবে চেঞ্জ হতে থাকবে। আচ্ছা এবারে বলো, এবারে দেখো t1 not equal to t2 not equal to t3 সব t চেঞ্জ। তাহলে সারা রাস্তা বরাবর এই ইলিপ্টিক্যাল পাথ বরাবর প্রত্যেকটা জায়গায় স্পিড কি হবে আনচেঞ্জ। তো v1 not equal to v2 not equal to v3। ক্লিয়ার? ইকুয়াল তো হবে না। আচ্ছা আচ্ছা তো তো এই জায়গাটা আমি এরিয়া ধরলাম a1, এই এরিয়াটা আমি ধরলাম a2, এই এরিয়াটা ধরলাম আমি a3। এতটুকু ক্লিয়ার? আচ্ছা আমাকে বলো, যেহেতু প্রত্যেকের টাইম যেহেতু আলাদা, তাহলে এরিয়া কি হবে অবশ্যই আলাদা আলাদা, ভেলোসিটি আলাদা, টাইম আলাদা, তো এরিয়া আমরা কি পাবো অবশ্যই আলাদা। তো a1 not equal to a2 not equal to a3। কিন্তু dA by dt কি বলছি না পার সেকেন্ডে এরিয়া কতটা কভার করেছে। তো আমি যদি পার সেকেন্ডের এরিয়া বার করতে চাই, সাপোজ ধরো এখানটায় 10 সেকেন্ডে 10 সেন্টিমিটার স্কয়ার এরিয়া কভার করেছে, তাহলে 1 সেকেন্ডে কত করেছে 1 সেকেন্ডে কত করেছে 1 সেন্টিমিটার স্কয়ার। এখানটায় টাইম ধরো 8 সেকেন্ড আর এরিয়া কভার করেছে 8 সেন্টিমিটার স্কয়ার, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা কি লিখতে, আর এখানটায় টাইম ধরো 5 সেকেন্ড আর এরিয়া কভার করেছে 5 সেন্টিমিটার স্কয়ার, তাহলে প্রত্যেকটা জায়গায় টাইম আলাদা আলাদা, এরিয়াও আলাদা আলাদা, কিন্তু প্রত্যেক সেকেন্ডে পার সেকেন্ডে কি পরিমাণ এরিয়া কভার করেছে। এখানটায় পার সেকেন্ডে 1 সেন্টিমিটার স্কয়ার, এখানেও পার সেকেন্ডে 1 সেন্টিমিটার স্কয়ার, এখানেও পার সেকেন্ডে 1 সেন্টিমিটার স্কয়ার। দ্যাট মিন্স পার সেকেন্ডে এরিয়া সেম কভার করেছে। তার মানে কি dA by dt কি বোঝায় না পার সেকেন্ডে কত এরিয়া কভার করেছে, তার মানে এখানটায় পার সেকেন্ডে কভার এরিয়া কি হচ্ছে সেম। দ্যাট মিন্স a1 by t1 equal to a2 by t2 equal to a3 by t3। মানে সারা রাস্তা বরাবর তার পার সেকেন্ডে এরিয়া কভার বাই এরিয়া কত সেম। বোঝা গেছে? ওই প্ল্যানেটের সেম এরিয়া কভার করেছে। ক্লিয়ার? সেম এরিয়া কভার করেছে। তো আমরা দেখলাম যে এরিয়াল ভেলোসিটি তার কি হয়ে থাকে কনস্ট্যান্ট। তবেই আমরা বুঝতে পারছি যে না ঠিক আছে, এবারে যে প্রত্যেকটা জায়গায় টাইম আলাদা হোক না কেন, ভেলোসিটি স্পিড আলাদা হোক না কেন, তো প্রত্যেকের দ্বারা অতিক্রান্ত প্রত্যেক ক্ষেত্রে পার সেকেন্ডে অতিক্রান্ত এরিয়া কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটি অবশ্যই আলাদা হবে। ক্লিয়ার? তো আমাদের কেপলারের সেকেন্ড ল কি বলেছিল, খুব মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে এরিয়াল ভেলোসিটি কি হবে কনস্ট্যান্ট হবে উইথ রেসপেক্ট টু সান। সানের রেসপেক্টে এরিয়াল ভেলোসিটি আমাদের কি হবে কনস্ট্যান্ট, তবেই আমাদের টোটাল এক্সপ্রেশনটা কি আসবে ঠিকঠাক আসবে। তো এরিয়াল ভেলোসিটি আমাদের কনস্ট্যান্ট, সেটাই তো আমাদের প্রুফ করতে হবে, তাই না? তো এতটুকু বোঝা গেছে। স্যার প্রত্যেক ক্ষেত্রে আমি টাইম আলাদা আলাদা নিয়েছি, তো প্রত্যেক ক্ষেত্রে এরিয়াও আলাদা আলাদা হবে, তো ভেলোসিটিও আলাদা আলাদা হবে। ভেলোসিটিও কি হচ্ছে কেপলার কি বলেছে, এটা প্রত্যেক ক্ষেত্রে ভেলোসিটি আলাদা হবে। যখন সূর্যটার কাছে যখন প্ল্যানেট থাকবে, তখন কাছাকাছি যখন থাকবে তখন স্পিড সব থেকে বেশি থাকা, তখন স্পিড বেশি হতে থাকবে। যখন দূরের দিকে যেতে থাকবে তখন স্পিড কি হতে থাকবে কম হতে থাকবে। তাহলে সব থেকে কাছে থাকলে স্পিড সব থেকে বেশি, সব থেকে দূরে থাকলে স্পিড সব থেকে কম, সব থেকে দূরে থাকলে স্পিড সব থেকে কম, সব থেকে কাছে থাকলে স্পিড সব থেকে বেশি হবে। ক্লিয়ার? তো পেরিফেরিয়ালের স্পিড সব থেকে বেশি, অ্যাফিলিয়নের স্পিড সব থেকে কম। ক্লিয়ার? এটুকু তো তিনি বলেছেন। তো এবারে আমাদের ধরার বিষয় হচ্ছে কি না কেপলারের সেকেন্ড লতে যে এরিয়াল ভেলোসিটি সারা রাস্তা বরাবর কনস্ট্যান্ট, এটা আমাকে ডিরাইভ করতে হবে, প্রুফ করতে হবে। তো এতটুকু বোঝা গেছে। তো নেক্সট সেকেন্ড ল প্রুফ দেখবো কি না dA by dt। কি প্রুফ দেখবো, আমাদের প্রুফ করতে হবে কি না dA
বাই ডিটি, যেটা কি হয়ে থাকে এরিয়াল ভেলোসিটি, আমাদের কি প্রমাণ করতে হবে? কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে। এইটা আমাদের কি করতে হবে? কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে। তো চলো কনস্ট্যান্ট হচ্ছে কিনা দেখি। কনস্ট্যান্ট তো ডিরাইভ করতে হবে, আমাদের প্রমাণ করলে গিয়ে টোটাল এক্সপ্রেশনটা আমাদের কি আছে? ঠিকঠাক আছে, আদারওয়াইজ ঠিকঠাক আসবে না। আদারওয়াইজ ঠিকঠাক আসবে না। তো আমাদের ডিএ বাই ডিটিটাকে প্রমাণ করতে হবে, ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এইখানটায় দেখি, এই হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল পাথ, এই হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল পাথ। আমি মানলাম সান এইখানটায় রয়েছে, আমাদের সান, সানের মাস কত? সানের মাস কত? এম এস, ক্যাপিটাল এম এস, মাস অফ সান। আমি ধরলাম ঠিক আছে, আমি ধরলাম যে প্ল্যানেটটা এই জায়গায় অবস্থান করছে। প্ল্যানেটটা কোথায় অবস্থান করছে? এই জায়গায় অবস্থান করেছে। কত ডিস্টেন্সে? আর ডিস্টেন্সে। এখানটা কার অবস্থান? প্ল্যানেট। ক্লিয়ার? আচ্ছা, ধরি প্ল্যানেটটি আর ডিস্টেন্সে অবস্থিত। ক্লিয়ার? প্ল্যানেটটি আর ডিস্টেন্সে অবস্থিত। ডিটি টাইমে, ডিটি কত? খুবই ক্ষুদ্র সময় প্ল্যানেটটা কোথায় অবস্থান করেছে? আমি মানলাম এই জায়গাটায় অবস্থান করেছে। সাপোজ আমি এখানে নাম দিলাম পি প্রাইম। তো ডিটি সময়ে টাইমে প্ল্যানেট পি প্রাইম অবস্থানে আছে। তো ক্ষুদ্র সময়ে এই ডিস্টেন্সটা আমরা কেমন পাবো? লিনিয়ার ডিস্টেন্স পাবো। তো ক্ষুদ্র সময়ে এখানে যে অ্যাঙ্গেলটাও যে তৈরি করবে খুবই ক্ষুদ্র, এখানে যে অ্যাঙ্গেলটা যে তৈরি করবে খুবই ক্ষুদ্র। তো আমরা যদি দেখি যে ক্ষুদ্র সময় যদি দেখি, তাহলে এই ডিস্টেন্সটা আমরা কত পাবো? খুবই ছোট। এই ডিস্টেন্সটা আমরা কত পাবো? খুবই ছোট। যেটা কেমন দেখতে লাগবে? এই ডিস্টেন্সটা কেমন দেখতে লাগবে? না স্ট্রেট লাইন। তো অবস্থান আছে পি প্রাইম ডিস্টেন্স কেমন লাগবে? তাহলে পি প্রাইম ডিস্টেন্স হলো কেমন? না সরলরেখী, স্ট্রেট লাইন। কেমন? না স্ট্রেট লাইন টাইপের। কেন? খুব ক্ষুদ্র সময়ে যে ডিস্টেন্সটা আমরা পাবো অতীব ক্ষুদ্র। তো খুব ক্ষুদ্র সময় যদি আমরা দেখি, তো এই প্ল্যানেটের ভেলোসিটি কোন দিকে? এই দিকে। আমি মানলাম প্ল্যানেটটা এইভাবে রোটেট করছে। তো ভেলোসিটি আমি কত মানলাম? এখানটা আমি পি প্রাইম নাম দিলাম। ভেলোসিটি আমি ট্যানজেনশিয়াল টানলাম ভি। তো এটা হচ্ছে কি আর ভেক্টর। তো আর ভেক্টরের সাথে ভি ভেক্টর কত কোণ করে আছে? যাই হোক একটা কোণ করে আছে। বইতে কিন্তু এখানটা সার্কুলার ধরে কভার করেছে। তো সার্কুলার ধরে করলে তো আর আর ভির মধ্যে 90 ডিগ্রি চলে আসবে। তো ইলিপস আর সার্কুলার তো এক নয়। ইলিপস আর সার্কেল কি এক না? তো ইলিপস ধরে করলে বইতে যেটা করেছে সেটা কিন্তু ভুলভাল করেছে। তো ইলিপস ধরে করলে আমরা 90 ডিগ্রি কখনোই পাবো না। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বোঝা গেছে না? বোঝাই একদম ক্লিয়ার? তো স্ট্রেট লাইন পাথ, তো স্ট্রেট লাইন পাথ যদি হয়ে থাকে, তো পি প্রাইমের ডিসটেন্স হলো স্ট্রেট লাইন পাথ। তো স্ট্রেট লাইনের তাহলে এই ডিসটেন্স আমরা কি করে বার করি? s ইকুয়াল টু ভিটি ফর্মুলা। s ইকুয়াল টু ভিটি ফর্মুলা। ভি কি হবে? খুবই ছোট। ভি কি হবে? খুবই ছোট। খুবই ছোট সময়ের জন্য এই ভেলোসিটির আমরা কোনো চেঞ্জ তেমন পাবো না। এই ভেলোসিটির তেমন কোনো আমরা চেঞ্জ পাবো না। এই ভেলোসিটি তেমন কোনো আমরা চেঞ্জ পাবো না। তো ভি ইনটু আমি কি লিখতে পারি? ডিটি। তাহলে এই ডিসটেন্সটা কত লিখলাম? ভিডিটি। এই ডিসটেন্সটা কত? ভিডিটি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আর। তো এটা হচ্ছে আমার কি? আর ভেক্টর। তো ক্ষুদ্র সময় যদি হয়ে থাকে, তো ডিসটেন্সটাও তো খুব ক্ষুদ্র হবে। তো ভিটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি ওই স্ট্রেট লাইন বরাবর হবে। ট্যানজেনশিয়াল ভেলোসিটি ওই স্ট্রেট লাইন বরাবর হবে। খুব ক্ষুদ্র সময়ের জন্য ডিসটেন্সও খুব ক্ষুদ্র। তো আমি ওই ট্যানজেনশিয়াল স্পিডটাকে আমরা কি ধরতে পারি? ওই স্ট্রেট লাইন বরাবর। তো এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে আমাদের? থিটা।
আচ্ছা এটা যদি থিটা হয়ে যায় এই অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস থিটা, ক্লিয়ার 180 মাইনাস থিটা। তো এবারে আমরা দেখতে পারি যে ডিটি সময়ে তাহলে অতিক্রান্ত এরিয়া কোনটা হবে, এইটা অতিক্রান্ত এরিয়া কোনটা হবে, ডিটি সময় কি পরিমাণ এরিয়া কভার করবে, এই পরিমাণ এরিয়া কভার করবে, এই পরিমাণ এরিয়া কভার করবে। তো ডিটি সময়ে পি প্রাইম, এটাকে আমি কি নাম দিয়েছিলাম এস, পি প্রাইম এস পি, ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে, কভার করে। তো এটা ছিল আমাদের এস, এটা ছিল আমাদের পি, এটা ছিল আমাদের পি প্রাইম, তাই তো। তো এই পরিমাণ এরিয়া কভার করে। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করে পাবো না, ট্রায়াঙ্গেলের এরিয়া যেহেতু এটা ক্ষুদ্র সময়ের জন্য এরিয়াটা আমরা কি পাবো, ক্ষুদ্র পাবো। ট্রায়াঙ্গেলের এরিয়া কভার করে, তো এরিয়া আমরা কত পাবো, ডেল এ। ক্ষুদ্র সময়ে আমরা এরিয়াটাও কি পাবো, ক্ষুদ্র। তো ডেল এ ইকুয়ালটা আমরা কি পাবো, যে ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা কি করে পাই না, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। তো বেস কত, হাইট কত। আচ্ছা তো হাইট আমাদের জানা নেই, বেস আমাদের জানা নেই, কেমন করে বেস আমরা বার করবো দেখো। সাপোজ পি প্রাইম থেকে আমি, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট ডিসটেন্স, তো পি প্রাইম থেকে আমি কি করলাম, একটা পারপেন্ডিকুলার টানলাম, এখান থেকে আমি কি করেছি, একটা পারপেন্ডিকুলার টেনেছি। তো এইটাই হয়ে গেছে আমাদের ট্রায়াঙ্গেলের হাইট। তো বেস কোনটা হবে দেখো, এইটাকে যদি আমি, এটা হচ্ছে কত 90, তো এটা যদি 90 হয় তো 90 ডিগ্রির দু সাইডে কে থাকে, হয় একজন লম্ব আর একজন ভূমি, হয় এটা লম্ব এটা ভূমি, নালে এটা ভূমি এটা লম্ব, যে কোনো একটা। তো অ্যাঙ্গেল আমি কোনটা ধরেছি 180 মাইনাস থিটা, তাহলে এই বাহুটা কি হয়ে গেল, ভূমি হয়ে গেল। কোণ যার সাথে থাকবে সে হয়ে যাবে কি, ভূমি, কারণ কোণ লেগে থাকে এক অতিভুজ আর আরেকটা বাহুর সাথে, তাহলে আরেকটা যে বাহুর সাথে লেগে থাকে সেটা হয়ে থাকে কি, ভূমি। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ভূমি। তাহলে ভূমিটা আমি কোনটা নেব, এই ট্রায়াঙ্গেলের আর নেব। তো বেস কত হয়ে গেছে আমাদের আর, হাইট হচ্ছে এইচ। তো এই এইচটাকে আমি কিভাবে ডিনোট করব, কিভাবে বার করব। তো দেখো হাইপোটেনাস আমরা জানি, অতিভুজটা আমরা জানি, তাহলে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক চাই। তাহলে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক কে দিয়ে থাকে না, সাইন দিয়ে থাকে। তো সাইন এখানে কত বসাবো, 180 মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ বাই ভিডিটি, এইচ বাই ভিডিটি। তো সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে, সাইন থিটা, কত হয়ে থাকে, সাইন থিটা এইচ বাই ভিডিটি। তো এইচ ইকুয়াল টু কত না, এইচ ইকুয়াল টু ভিডিটি ইনটু সাইন থিটা, ভিডিটি ইনটু সাইন থিটা। তো হাইটের জায়গা আমি কি বসাতে পারি, ভিডিটি ইনটু সাইন থিটা। তো এটা আমাদের কিসের এক্সপ্রেশন হলো, ওই ট্রায়াঙ্গেলটার এরিয়া, ওই ট্রায়াঙ্গেলের এরিয়া। দ্যাট মিন্স এখানে আমরা লিখে নিতে পারি dA বাই dt ইকুয়াল টু আর ভি সাইন থিটা বাই 2, আর ভি সাইন থিটা বাই 2, ক্লিয়ার। আচ্ছা এবারে দেখো, এবারে দেখো, তাহলে এবারে দেখো এই ছবিটাতে দেখি, নালে আরেকটা ছবি আমি আছি। তো এইটা ছিল আমাদের ইলিপস। তো এইখানটায় আমাদের কি ছিল, সান, এইখানটায় কি ছিল, প্ল্যানেট। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানেট, এটা হচ্ছে আমাদের সান। সান আর প্ল্যানেটের মধ্যে ডিসটেন্স আমরা কত নিয়েছি, আর। তো সানের মাস কত, ms, প্ল্যানেটের মাস কত, স্মল m। আচ্ছা তাহলে দুটো মাসের মধ্যে যে ফোর্স ক্রিয়া করে সেটা হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কত না, Fg, গ্র্যাভিটেশনাল ফোর্স কত, Fg। আচ্ছা আচ্ছা এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা, আচ্ছা এই দুটো হচ্ছে কি, দুটো মাসের, এখানে সান হচ্ছে কি ফিক্সড, এখানে সান হচ্ছে কি ফিক্সড। তো সান যদি আমাদের ফিক্সড হয়ে থাকে, সান হচ্ছে আমাদের কি ফিক্সড, ফোকাস হচ্ছে আমাদের কি ফিক্সড, কিন্তু প্ল্যানেট মুভেবল। আচ্ছা তো প্ল্যানেট মুভেবল হলো, তো আমার রয়ে গেল কি না, এই ফোর্সটা দেখো, এই দুটো মাসের মধ্যে যে জয়েনিং লাইন, দুটো মাসের মধ্যে যে জয়েনিং লাইন হচ্ছে এটা আমাদের হচ্ছে কি ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি ফিক্সড পয়েন্ট। তো দুটো মাসের মধ্যে যে জয়েনিং লাইন, তো জয়েনিং লাইনকে আমরা কি বলে থাকি, মোমেন্টাম। তো মোমেন্টাম যদি ফোর্স যদি ক্রিয়া করে থাকে,
মোমেন্ট আর্ম বরাবর যদি ফোর্স ক্রিয়া করে থাকে, মানে ফোর্স কোন দিক দিয়ে যাচ্ছে, ফিক্সড পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো ফিক্সড পয়েন্ট দিয়ে যদি ফোর্স পাস করে সেক্ষেত্রে টর্ক কত হয়ে থাকে, জিরো। রোটেশনালে আমরা পড়েই এসেছি, সেক্ষেত্রে টর্ক কত হয়ে থাকে, জিরো। তো মোমেন্ট আর্ম দিয়ে যদি ফোর্স ক্রিয়া করে তো টর্ক কি হবে, টর্কের এক্সপ্রেশন কি না, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। তো ফোর্স যদি মোমেন্ট আর্ম দিয়ে ক্রিয়া করে তাহলে টর্ক ইকুয়াল টু কত হয়ে থাকে, জিরো। কারণটা আমরা বুঝতে পারলাম যে ফোর্স এখানে মোমেন্ট আর্ম দিয়ে ক্রিয়া করছে, তো টর্ক ইকুয়াল টু আমরা কত পেলাম, জিরো। আচ্ছা, টর্কের আরেকটা এক্সপ্রেশন কি ছিল না, টর্ক ইকুয়াল টু ডেল এল বাই ডেল টি। আচ্ছা, টর্ক যদি জিরো হয়ে থাকে তাহলে ডেল এল বাই ডেল টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জিরো। তো ডেল এল ইকুয়াল টু আমরা কত পাবো, জিরো। দ্যাট মিন্স এল ইকুয়াল টু আমরা কত পাবো, কনস্ট্যান্ট। যেমন করে নিউটনের সেকেন্ড ল আমরা দেখেছিলাম যে নেট ফোর্স ইকুয়াল টু ডিপি বাই ডিটি। যদি ফোর্স যদি জিরো হয়ে থাকে তো ডিপি বাই ডিটি। তো এখানটায় ডিপি ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, জিরো। তাহলে পি হচ্ছে কি মোমেন্টাম, এল হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো পি ইকুয়াল টু আমরা কি বসাবো না, পি ইকুয়াল টু আমরা কি লিখবো না, কনস্ট্যান্ট। তো সারা রাস্তা বরাবর মোমেন্টাম কি ছিল, কনস্ট্যান্ট, দেখেছিলাম তো। কিন্তু এই ক্ষেত্রে ভেলোসিটি সারা রাস্তা বরাবর ভেরিয়েবল। এক্ষেত্রে ভেলোসিটি আমরা কি দেখবো, না ভেলোসিটি কি দেখবো না, ভেরিয়েবল। কিন্তু তো ভেলোসিটি ভেরিয়েবল হওয়ার জন্য তাহলে এখানটায় কি দেখতে পাবো, মোমেন্টাম কি দেখতে পাবো, চেঞ্জ। ভেলোসিটি ভেরিয়েবল হওয়ার জন্য আমরা কি পাবো না, মোমেন্টাম কি পাবো না, চেঞ্জ। মোমেন্টাম কি হতে থাকবে না, চেঞ্জ হতে থাকবে। ভেলোসিটি ভেরিয়েবল হওয়ার জন্য মোমেন্টাম কি হলো, চেঞ্জ। ক্লিয়ার না, বোঝা যায়নি? তা আর এটা আমরা কি দেখেছিলাম যে একটা নেট ফোর্স যদি জিরো হয়ে থাকে তাহলে মোমেন্টাম কি দেখেছিলাম, কনস্ট্যান্ট। সিমিলারলি যদি নেট টর্ক ইকুয়াল যদি জিরো হয়ে থাকে, এখানে টর্ক ইকুয়াল টু আমরা কত বসাবো, নেট। তো নেট টর্ক যদি জিরো হয়ে থাকে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়ে থাকবে, কনস্ট্যান্ট। যেমন করে আমরা নিউটনের সেকেন্ড লতে আমরা দেখেছিলাম। তো আমরা কি দেখলাম, এখানটায় অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হতে থাকবে, কনস্ট্যান্ট। মোমেন্টাম কনস্ট্যান্ট নয়, বিকজ ভেলোসিটি হচ্ছে কি ভেরিয়েবল। ক্লিয়ার? তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি পেলাম, কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয় কি লিখতে পারি? আচ্ছা, এই পোর্শনটা মুছলাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আমরা কি লিখি, আর ক্রস পি। অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ক্রস পি। আচ্ছা, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আমরা কি লিখি না, আর ভেক্টর ক্রস এম ইনটু ভি ভেক্টর। ক্লিয়ার? তো এম কে যদি আমরা বাইরে নিই তাহলে আমরা কি লিখবো, আর ক্রস ভি ভেক্টর। আচ্ছা, দুটো হচ্ছে ক্রস প্রোডাক্ট, তো আমরা কি লিখতে পারি, এম ইনটু আর ভি সাইন থিটা। তাহলে আর আর ভি এর মধ্যে যদি কোনো কোণ থাকে, থিটা কোণ থাকে, তাহলে সেটা আমরা কত লিখবো, এম আর ভি সাইন থিটা। যদি আর আর ভি এর মধ্যে কোণ যদি 90 হতো তাহলে এম আর ভি লিখতাম। তাহলে কত লিখতাম, এম আর ভি লিখতাম। এখানে আর আর ভি এর মধ্যে একটা কোণ রয়েছে, কারণ এটা সার্কুলার পাথ নয়। চারিদিকে থিটা কি হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। তো এইখানটায় কেবলমাত্র আর আর ভি 90 হবে, কিন্তু বাকি রাস্তা বরাবর আর আর ভি কিন্তু 90 হবে না। ক্লিয়ার হচ্ছে? আর আর ভি এর মধ্যে এখানে অ্যাঙ্গেল 90 হবে না, একমাত্র এই জায়গায় পেরিফেরিয়ন আর এফিলিয়নে কি হবে, 90। আর সারা রাস্তা বরাবর থিটা 90 হবে না। তো এর রিজল্ট আমরা কত পেয়েছি, এম আর ভি সাইন থিটা। তো dA বাই dt ইকুয়াল টু এটা পেয়েছি। আচ্ছা, এর উপর নিচে আমি একটা কি গুণ করলাম, m গুণ করলাম। তো m আর v sin থিটা, দেখো m আর v sin থিটা ডিভাইডেড বাই 2m। দ্যাট মিন্স আমরা কি পেলাম না, m আর v sin থিটা মানে হচ্ছে কি l, তাহলে l বাই 2m। আচ্ছা, l টা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি দেখলাম, কনস্ট্যান্ট। 2 হচ্ছে কি কনস্ট্যান্ট, m হচ্ছে কি প্ল্যানেটের মাস, সেটাও কনস্ট্যান্ট।
তাহলে টোটালটা কি পেলাম কনস্ট্যান্ট। দ্যাট মিন্স dA বাই dt ইকুয়াল টু কি বলবো কনস্ট্যান্ট। dA বাই dt কি কনস্ট্যান্ট। প্রুভড। কি লিখলাম প্রুভড। ক্লিয়ার? তো সারা রাস্তা বরাবর dA বাই dt কি হলো কনস্ট্যান্ট। তো ভালো করে বোঝার চেষ্টা করো। কি দেখলাম যে এই প্ল্যানেটারি মোশনে কোন একটা পয়েন্ট নিয়েছিলাম, যে পয়েন্টের ডিসটেন্স কত ছিল r, ওই জায়গায় ভেলোসিটি কত ছিল v। আমি একটা ক্ষুদ্র সময় নিলাম, ক্ষুদ্র সময়ে যে পাথটা অতিক্রম করবে সেই পাথটা কেমন হবে, স্ট্রেট লাইন পাথ হবে। আর ছোট পাথ কেমন দেখতে হবে, স্ট্রেট লাইনই তো দেখতে হবে। তো এই ডিসটেন্সটা আমি কত পেলাম vdt, কারণ s = vt ফর্মুলা ওই ডিসটেন্সটা কত হবে vdt। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো ইলিপ্টিক্যাল পাথ, তো ইলিপ্টিক্যাল পাথ হওয়ার জন্য তো সারা রাস্তা বরাবর আর v এর মধ্যে কোণ কিন্তু 90 ডিগ্রি হবে না। তো আমি 90 ডিগ্রি না হওয়ার জন্য যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল আমি কত ধরেছি থিটা। ক্লিয়ার? তো আমাকে দেখতে হবে কি না ওই dt সময়ে সানের রেসপেক্টে কি পরিমাণ এরিয়া কভার করেছে। তো সানের রেসপেক্টে কি পরিমাণ এরিয়া কভার করেছে না dA ইকুয়াল টু হাফ ইনটু বেস ইনটু হাইট। কি করে পেলাম না সানের রেসপেক্টে তার এরিয়া দেখলাম, এই এরিয়াটা কি হবে একটা ট্রায়াঙ্গেল। এই কারণ না এটা হচ্ছে আমি ক্ষুদ্র সময় নিয়েছি, তো ক্ষুদ্র সময়ের জন্য এরিয়া কত হবে ট্রায়াঙ্গেলই হবে। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা বেস ইনটু হাইট ইনটু হাফ, তো বেস ইনটু হাইট ইনটু হাফ করেছি, তো ক্ষুদ্র এরিয়া পেয়েছি। dt সময় ক্ষুদ্র এরিয়াই আমরা পাবো। তো dA কে আমরা ডিরাইভ করেছি, হাইট বার করার চেষ্টা করেছি কিভাবে না এই পাঁচটার অ্যাঙ্গেল থিটা, এটা হচ্ছে 180 মাইনাস থিটা। তো এটা যদি 180 মাইনাস থিটা হয়ে থাকে, এটা হচ্ছে বেস, এটা হয়ে গেছে হাইট, এটা হয়ে গেছে হাইপোটেনিয়াস। ক্লিয়ার? অ্যাঙ্গেল যার সাথে থাকে একজন হাইপোটেনিয়াস হয়, একজন বেস হয়ে থাকে। ওকে, তো বেসটা আমরা চিহ্নিত করতে পারলাম, এটা হচ্ছে r, হাইট পেয়ে গেলাম। তো হাইট আমরা কি করে পাবো, হাইপোটেনিয়াস জানি, হাইট বার করতে হবে, কে রিলেশন দেয় sin থিটা। তো sin 180 মাইনাস থিটা h বাই vdt। তো সেখান থেকে আমরা h বার করেছি, vdt ইনটু sin থিটা। ক্লিয়ার? তো আমরা হাইটের ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি, হাইটের ভ্যালু কি করেছি বসিয়ে দিয়েছি। তো হাইটের ভ্যালু আমরা বসিয়ে দেওয়ার পর হাইটের ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে বসিয়ে দিয়ে আমরা dA বাই dt বার করেছি, কত বেরিয়েছিল এত দূর বেরিয়েছিল। ক্লিয়ার? তো আমরা উপর নিচে কি করেছি m দ্বারা গুণ করেছি। কেন গুণ করলাম যেহেতু l mrv sin থিটা নির্ণয় হয়েছে। তো mrv কি করে এলো না আমি দেখলাম দুটো মাসের মধ্যে কি ফোর্স কাজ করে, দুটো মাসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যে গ্র্যাভিটেশনাল ফোর্স মোমেন্টাম দিয়ে পাস করে। তো সান হচ্ছে এখানটা ফিক্সড পয়েন্ট, তো মোমেন্টাম দিয়ে যদি পাস করে তো টর্ক ইকুয়াল টু কত হয়ে থাকে 0। তো নেট টর্ক ইকুয়াল টু del L বাই dt। তো L ইকুয়াল টু আমরা কত পেলাম কনস্ট্যান্ট। তো L ইকুয়াল টু কি হয়ে থাকে, L ইকুয়াল টু r ক্রস p। তো r ক্রস p হতে আমরা কত পেলাম mrv sin থিটা। ভ্যালু বসিয়েছি, mrv sin থিটা চেক করেছি, উপর নিচে m গুণ করে mrv sin থিটা করেছি। তো করতে আমি L বাই 2m, তাহলে L হচ্ছে কনস্ট্যান্ট, 2m কনস্ট্যান্ট। তো আমরা dA বাই dt ইকুয়াল টু কত পেয়েছি কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এতদূর? তো নেক্সট আমরা দেখব কি এদের ভেলোসিটি দেখব। নেক্সট আমরা কি দেখতে চলেছি তাদের ভেলোসিটি। তো dA বাই dt ইকুয়াল টু কনস্ট্যান্ট, dA বাই dt ইকুয়াল টু আমি এখানে লিখে দিতে পারি dA বাই dt এর ভ্যালু কত হয়ে থাকে L বাই 2m, L বাই 2m। তো L ইকুয়াল টু কি পেয়েছি তাও আমরা লিখে দিলাম, L ইকুয়াল টু কত কনস্ট্যান্ট, ওই পাশে লেখা থাক। আচ্ছা, নেট টর্ক ইকুয়াল টু 0 লিখবো, থাক নেট টর্ক ইকুয়াল টু 0 আমরা বুঝতেই পারছি। তো বাকি জিনিসগুলো আমরা মুছে দিচ্ছি। তো পরপর আমরা দেখতে থাকবো কিভাবে ডিরাইভ হচ্ছে। এরপর আমরা কি বার করতে চলেছি তা ভেলোসিটি, যে পেরিফেরিয়ন আর এফিলিয়নের ভেলোসিটি যে আলাদা সেটা আমাকে ভেরিফাই করতে হবে। আলাদা ধরে তো আমরা dA বাই dt কে প্রুভ করে দিলাম, কিন্তু আলাদাটা কি করে হবে সেটা কিন্তু চেক করতে হবে। কি করে চেক করব দেখো। তো ইলিপসকে আমি পুরোপুরি এ পাশে আমি তুলে আনছি। তো এই হচ্ছে আমাদের ইলিপ্টিক সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার। এইখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে কত a। এ পাশ থেকে আমি এখানে মানলাম সূর্য আছে। তো আমি মানলাম প্ল্যানেটের এই পজিশনটাকে আমরা কি বলবো অ্যাফিলিয়ন, প্ল্যানেটের এই পজিশনটাকে আমরা কি বলবো পেরিফেরিয়ন। তাহলে প্ল্যানেটের এই পজিশনের ডিসটেন্স কত হয়ে থাকে r1, তাই তো না এই পাশটা আমরা ধরেছি r2, এই পাশটা আমরা কত ধরেছি r2।
আচ্ছা, এই ডিসটেন্সটা আমরা কত ধরবো? r1, যে পাশে খুশি r1 r2 তুমি ধরতেই পারো, r1 r2 তুমি ধরতেই পারো। তো r1 আর r2 এর ভ্যালু আমরা বার করেছিলাম, মুছে দিচ্ছি যদিও, তাও আমি এখানে লিখে দিচ্ছি। r1 = কত? এটা ছিল r1, তো a প্লাস ae, দ্যাট মিন্স a যদি কমন নি 1 প্লাস e। r2 = what? r2 = a minus ae, a minus ae, তো a কে যদি আমি কমন নি 1 minus e, r2 = আমাদের লেখা আছে, তো টোটালটা হচ্ছে a। আচ্ছা, তো এবারে দেখো যে আমরা কি প্রমাণ করলাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, L = কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো আমি একটা পেরিফিলিয়নে ধরলাম, একটা এফিলিয়নে ধরলাম আর একটা পেরিফিলিয়নে ধরলাম। তো এফিলিয়নে আমি ধরলাম এখানকার ভেলোসিটি কত? v1, সানটা এইভাবে রোটেট করছে, এখানকার ভেলোসিটি কত? আমি ধরলাম v2। তো আমাদের ধরা অনুযায়ী v2 গ্রেটার দেন কি হবে? v1। আমরা কি দেখেছি? সান থেকে, এটা হচ্ছে আমাদের সান থেকে দূরে থাকলে তার ভেলোসিটি কি হবে? কম হবে। সানের সবথেকে কাছে যে থাকবে তার ভেলোসিটি সবথেকে বেশি হবে। তো সারা রাস্তা বরাবর যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনস্ট্যান্ট থাকে, তো এখানটায় যাই অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, এখানেও তাই অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যাফিলিয়ন equal to angular momentum of perihelion, p, angular momentum of aphelion, angular momentum of perihelion, clear? আচ্ছা, তো এর angular momentum কি কনস্ট্যান্ট, তাহলে এখানে যা হবে এখানেও তাই। তাহলে অ্যাফিলিয়নের ক্ষেত্রে angular momentum আমরা কত লিখব? অ্যাফিলিয়নের ক্ষেত্রে angular momentum কত লিখব? angular momentum কত লিখব? angular momentum এর ডেরিভেশন কত বেরিয়েছে? m r v sin থিটা। তো এই ক্ষেত্রে থিটা কত হবে? থিটা হচ্ছে কি r আর v এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? থিটা। তো থিটা ইকুয়াল টু এখানে কত? 90। এটা হচ্ছে কি r1, তো r1 আর v এর মধ্যে অ্যাঙ্গেল কত? তাও 90। ক্লিয়ার করতে পেরেছি? তো আমি এখানে লিখব যে অ্যাফিলিয়নের ক্ষেত্রে m, প্ল্যানেটের মাস তো কোনো চেঞ্জই হবে না, তো m ইনটু r, এটা হচ্ছে কি r1 v1 sin থিটা ইকুয়াল টু কত বসাবো? অ্যাফিলিয়নের থিটা কত বসাবো? 90। পেরিফিলিয়নে m ইনটু r2 v2 sin কত বসাবো? তাও 90। কেন? পেরিফিলিয়নে দেখো r2 আর v2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। ইকুয়েশন দেখো, ইকুয়েশনটাকে এই জন্য আমি রেখেছি, ক্লিয়ার? তো m ক্যান্সেল, sin 90 তো 1, তো r1 v1 r1, আচ্ছা v1 r1 ইকুয়াল টু v2 r2। আচ্ছা, তো r1 এর ভ্যালু কত? দ্যাটস আমাদের এটা হচ্ছে কি r1, সেম ইকুয়েশন রেখেছি, ছবি রেখেছি, তাহলে v1 ইনটু r1, r1 হচ্ছে কত না a ইনটু 1 প্লাস e, r2 হচ্ছে কত? ছোটটা v2 ইনটু a ইনটু 1 মাইনাস e। তো a এর কে যদি আমি কাটি, তো v1 ইনটু 1 প্লাস e আর v2 ইকুয়াল টু কত? 1 মাইনাস e। ক্লিয়ার? আচ্ছা, তো এটা একটা আমরা ইকুয়েশন দিলাম। আমাকে কি বার করতে হবে না? v1 বার করতে হবে আর v2 বার করতে হবে। কি বার করতে হবে? v1 আর v2, এই দুটোকে আমাকে কি করতে হবে? বার করতে হবে। তো একটা ইকুয়েশন বেরিয়েছে, আরেকটা ইকুয়েশন না বার করলে v1 আর v2 কি করে বার করব? তো আরেকটা ইকুয়েশন বার করার জন্য কে আছে? ভালো করে বুদ্ধি খাটিয়ে দেখলে দেখা যায় যে এখানটায় অন্য কোনো এক্সটার্নাল ফোর্স নেই, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0। একমাত্র কোন ফোর্স কাজ করছে না? গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন হয়ে থাকে? কনজারভেটিভ। গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন হয়ে থাকে? কনজারভেটিভ ফোর্স হয়ে থাকে। তো কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা কি লাগাবো? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো অ্যাফিলিয়নে আমরা পোটেনশিয়াল আর কাইনেটিক বার করব, পেরিফিলিয়নে আমরা পোটেনশিয়াল আর কাইনেটিক বার করব। তো অ্যাফিলিয়নের পোটেনশিয়াল প্লাস কাইনেটিক, পোটেনশিয়াল ফর অ্যাফিলিয়ন, পোটেনশিয়াল ফর কাইনেটিক ফর অ্যাফিলিয়ন ইকুয়াল টু পোটেনশিয়াল ফর পেরিফিলিয়ন প্লাস কাইনেটিক ফর পেরিফিলিয়ন। তাহলে দুটো টোটাল এনার্জি কি হবে? সমান হবে। তবেই তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো। কেন লাগাতে পারলাম না? গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স, এখানে আর অন্য কোনো ফোর্স নেই, ভ্যাকুয়াম স্পেস, তো এখানে আর অন্য কোনো ফোর্স নেই। তো অ্যাফিলিয়নে
অ্যাফিলিয়নে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে না মাইনাস অফ জি ইনটু, আচ্ছা এটা হচ্ছে কি সান, সানের মাস কত আমি ধরেছি ms, প্ল্যানেটের মাস কত ধরেছি স্মল m, প্ল্যানেটের মাস কত প্ল্যানেট, এটা হচ্ছে আমাদের প্ল্যানেট লেখা আছে। প্ল্যানেটের মাস আমরা কত ধরে থাকবো, প্ল্যানেটের মাস কোথাও লেখা নেই না, আচ্ছা অ্যাজিউম করে দিচ্ছি যে এখানটা হচ্ছে আমাদের কি প্ল্যানেট p, তো প্ল্যানেট এটা হচ্ছে পেরিফেরিয়াল, এটা হচ্ছে এফিলিয়ান, প্ল্যানেটের মাস আমি কত নিয়েছি স্মল m, চারিদিকে আমাদের প্ল্যানেটের মাস একই আছে, আর সূর্যের মাস হচ্ছে কত ms, সূর্যের মাস কত ms। আচ্ছা তো তো অ্যাফিলিয়নে আমরা পোটেনশিয়াল কত পাবো মাইনাস জি, পোটেনশিয়ালের ডেরিভেশনে আমরা কি লিখি পোটেনশিয়াল কিসে আছে নেগেটিভে আছে, তো মাইনাস জি ইনটু ms ইনটু প্ল্যানেটের মাস ডিভাইডেড বাই ডিসটেন্স কত, এই ডিসটেন্সটা কত r1 প্লাস কাইনেটিক এনার্জি এই জায়গাটায় কত হবে হাফ m ইনটু v1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস জি, পেরিফেরিয়ালে বার করছি টু পোটেনশিয়াল মাইনাস জি ইনটু ms ইনটু m ডিভাইডেড বাই r2 প্লাস হাফ স্মল a v2 স্কয়ার, এখানে ভেলোসিটি কত v2, তো m কে চারিদিকে যদি আমরা কমন নিই m কাটা যায়, তো আমাদের পড়ে থাকে কি r1 এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে কত পাই g ms বাই r1 হচ্ছে কি a ইনটু 1 প্লাস e, r1 হচ্ছে বড়টা, আচ্ছা প্লাস v1 স্কয়ার বাই 2 ইকুয়াল টু মাইনাস অফ g ms বাই a ইনটু 1 মাইনাস e প্লাস v2 স্কয়ার বাই 2। তো এই দুটো ইকুয়েশন তো আমরা পেলাম, তো আমি খাতাতে ডিরাইভ করে আমরা পেয়েছি আমি যেটা পেয়েছি সেটা v1 আর v2 এর ভ্যালু আমরা পেয়েছি কি না v1 কত পেয়েছি, তো নিজেরা এটাকে ডেরিভেশন তোমরা করতেই পারো, করে নেবে, তো আমি করছি না gms বাই a ইনটু v1 হচ্ছে কি পেরিফেরিয়ালের সরি অ্যাফিলিয়নের, v1 হচ্ছে কি অ্যাফিলিয়নের, তো অ্যাফিলিয়নের ভেলোসিটি কি হয়ে থাকে কম হয়ে থাকে, তো কম হয়ে থাকে বলে ইকুয়েশনটা মনে রাখার ট্রিক্স বলে দিচ্ছি, কিন্তু বের করলে এটাই বেরোবে, তো মনে রাখার ট্রিক্স যে 1 মাইনাস e বাই 1 প্লাস e, কি না অ্যাফিলিয়নে যদি ভেলোসিটি কম সেহেতু ছোটটা থেকে বড়টাকে ভাগ করে দেবে রুট ওভার অফ, তো v1 এর ভ্যালু কোনটা বেরিয়ে থাকে দ্যাটস v2 ইকুয়াল টু কত হয়ে থাকে না v2 ইকুয়াল টু রুট ওভার অফ g ms বাই a মাস অফ সাম ইনটু 1 প্লাস e বাই 1 মাইনাস e, তার মানে বড়টা থেকে ছোটটাকে ভাগ করে দেবে, কেন না এখানটা ভেলোসিটি বেশি হয়ে থাকে, v2 তে ভেলোসিটি কি হবে বেশি হবে, তো আমরা কি পাবো এইটাই পাবো। ক্লিয়ার, বোঝা গেছে না বোঝা গেছে? তো এই জায়গায় ভেলোসিটি যদি আমরা দেখি এটা হচ্ছে কি v2, এই জায়গায় যদি আমরা ভেলোসিটি দেখি, এই জায়গায় যদি আমরা ভেলোসিটি দেখি তাহলে এটা আমরা কি পাবো v1, এখানটা আমরা ভেলোসিটি কি পাবো v1, এই পাশে দেখি ক্লিয়ার, এই জায়গাটা ভেলোসিটি আমরা কত পাবো v1, ক্লিয়ার, এই জায়গাটা ভেলোসিটি আমরা কত পাবো v1, তো উপরে যদি আমি লিখে দিই v1 ইকুয়াল টু রুট ওভার অফ g ms বাই a, v1 হচ্ছে কি ক্ষুদ্র ভেলোসিটি 1 মাইনাস e বাই 1 প্লাস e, ক্লিয়ার, আর v2 ইকুয়াল টু আমরা কত লিখবো না রুট ওভার অফ g ms বাই a ইনটু 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e, ক্লিয়ার। এরপর নেক্সট আমরা ডিরাইভ করতে চলেছি কি নিউটনের সরি কেপলারের থার্ড ল, কেপলারের থার্ড ল। তো বইতে যেটা আমাদের ডিরাইভ করা আছে সেটা হচ্ছে সার্কুলার পাথ বরাবর যে সমস্ত প্ল্যানেট কিভাবে রোটেট করছে সার্কুলার পাথে, তো অ্যাকচুয়ালি কেপলার তো সার্কুলার পাথ বলেইনি, তো সার্কুলার পাথ বরাবর যদি আমরা ডিরাইভ করি তাহলে অফকোর্স ভুল, তাহলে ওই ডেরিভেশন অবশ্যই ভুল, বইতে যেটা করা আছে সেটা সার্কুলার পাথের জন্য অফকোর্স ভুল। তো সার্কুলার পাথ বরাবর যদি আমি ডেরিভেশন করি তাহলে সেটা আমরা কি পেয়ে থাকবো সেটা ফার্স্টে দেখবো, আর অ্যাকচুয়াল ডেরিভেশন কি হয়ে থাকে সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা কি দেখবো না কেপলার থার্ড ল কি বলেছে, তো কেপলার থার্ড ল
কি বলেছে না কেপলার থার্ড ল বলেছে কি না এই হচ্ছে আমাদের কি ইলিপ্টিক্যাল পাথ, এইখানটায় কি আছে সান, এখানটা কি আছে আমাদের সূর্যি মামা রয়েছে। তো আমি ধরলাম এই প্ল্যানেটটা সূর্যি মামা থেকে কতটা ডিস্টেন্স, আমি ধরলাম এটা P1 প্ল্যানেট, সূর্যি মামা থেকে ডিস্টেন্স কত আছে R1। এই প্ল্যানেটটা এই ইলিপ্টিক্যাল পাথ বরাবর একবার রিভলভ করতে কত সময় নেয়, তার টাইম পিরিয়ড হচ্ছে একবার রিভলভ করতে কত সময় নিচ্ছে T1। ক্লিয়ার? আমি মানলাম আরেকটা প্ল্যানেট সেও রিভলভ করছে ইলিপ্টিক্যাল পাথ বরাবর, তো ওই প্ল্যানেটটা একবার রিভলভ করতে, ওই প্ল্যানেটটা একবার, এটা হচ্ছে প্ল্যানেট 2, তাহলে এর ডিসটেন্স হচ্ছে কত R2, ওই প্ল্যানেটটা একবার রিভলভ করতে কত সময় নিয়েছে T2। তো কেপলার থার্ড ল কি বলছে না T1 বাই T2 এদের হোল স্কয়ার ইকুয়াল টু R1 বাই R2 কিউব। কেপলার থার্ড ল কি বলছে না ওই প্ল্যানেট গুলো যে ইলিপ্টিক্যাল পাথ বরাবর যে রোটেট করছে, তো ইলিপ্টিক্যাল পাথ বরাবর রোটেট করার সময় তাদের টাইম পিরিয়ড আর তাদের মেজর এক্সিসের ডিসটেন্স, তাদের মেজর এক্সিসের ডিসটেন্স যে সান থেকে তাদের ডিসটেন্স, তো এই ডিসটেন্সের কিউব, এই ডিসটেন্সের কিউব, যদি মেজর এক্সিস মানে এই ডিসটেন্সটা মেজর এক্সিস বরাবর ডিসটেন্স, এটা হচ্ছে কি এইখান থেকে নেব না, এইখান থেকে না নিলেই সব থেকে ভালোভাবে বোঝা যায়। আমি একটু এদিক ওদিক করে কেন নিয়েছিলাম, দুটো এক্সিস আলাদা আলাদা হবে বলে এইখানটায়। তো এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে R1, এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে R2। তো প্ল্যানেটটা যখন এই জায়গায় আছে P1 প্ল্যানেট, তো টাইম পিরিয়ড T1, আর এই প্ল্যানেটটা যখন P2 প্ল্যানেট যখন এই জায়গায় অবস্থান করছে তখন তার টাইম পিরিয়ড কত লেগেছে T2। তো তাদের ক্ষেত্রে টাইম পিরিয়ডের স্কয়ার ইকুয়াল টু তাদের মেজর এক্সিসের কিউবের সাথে সমান। তো এর মানে আমরা কি লিখতে পারি না T1 এর স্কয়ার T স্কয়ার প্রপোর্শনাল টু R1 এর R এর কিউব, T স্কয়ার প্রপোর্শনাল টু আমরা কি লিখবো R এর কিউব। তো R এখানটায় কি মেনশন করছি যে R এখানটায় কনস্ট্যান্ট বোঝাচ্ছে যে চারিদিকে আমার রেডিয়াস কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট তো ইলিপসের ক্ষেত্রে নয়, ইলিপসের ক্ষেত্রে আর তো কনস্ট্যান্ট নয়, ইলিপসের ক্ষেত্রে কে মেজর এক্সিস বরাবর ডিসটেন্স হচ্ছে কি a, তাহলে ইলিপসের ক্ষেত্রে কি ডিরাইভ করা উচিত না t স্কয়ার প্রপোর্শনাল টু a কিউব, তবেই গিয়ে 100% অ্যাকুরেট আসবে। এটাই হচ্ছে কি কেপলারের থার্ড ল, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এটা তো সার্কুলার পাথ বরাবর যে একটা প্ল্যানেট, এই হচ্ছে আমাদের সান, এই হচ্ছে আমাদের সান, একটা প্ল্যানেট কি হচ্ছে সার্কুলার পাথ বরাবর যদি রোটেট করতে থাকে তার ডিসটেন্স কি চারিদিকে সমান, সার্কুলার পাথের রেডিয়াস কি হয়ে থাকে চারিদিকে সমান। তো সার্কুলার পাথে যদি রেডিয়াস যদি চারিদিকে সমান হয়ে থাকে, তো এই প্ল্যানেট সান, সানের মাস হচ্ছে ms, প্ল্যানেটের মাস হচ্ছে স্মল m, তাহলে দুটো মাসের মধ্যে কি ফোর্স লাগে গ্র্যাভিটেশনাল ফোর্স। আরেকটা ফোর্স কি লাগে না এই সার্কুলার পাথকে গোল গোল আকারে রোটেট করার জন্য যে ফোর্স ক্রিয়া হয় সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, সেটা হচ্ছে কি ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স। তো এই সেন্ট্রিপেটাল ফোর্স কার জন্য সৃষ্টি হচ্ছে, অফকোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু কি লিখতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু কি হবে না mv স্কয়ার বাই r ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি ক্যাপিটাল G ইনটু ms ইনটু স্মল m বাই r স্কয়ার। তো একটা r ক্যান্সেল, mm ক্যান্সেল, তো v ইকুয়াল টু আমরা কত পেলাম g ms বাই r এর রুট। তাহলে এটাই আমরা কি দেখলাম যে ওই প্ল্যানেটের স্পিড, ওই প্ল্যানেটের স্পিড দেখলাম যে ওই প্ল্যানেটের স্পিড আমরা কি দেখবো চারিদিকে কনস্ট্যান্ট। কেন না চারিদিকে রেডিয়াস কি কনস্ট্যান্ট, কিন্তু কেপলার কি বলেছেন যে চারিদিকে তো রেডিয়াস তো কনস্ট্যান্ট নয়, তো চারিদিকে ভেলোসিটি কি ভেরিয়েবল, সব জায়গায় আলাদা আলাদা। যখন সব থেকে দূরে ভেলোসিটি কম, যখন সব থেকে কাছে ভেলোসিটি বেশি। তো এই ক্ষেত্রে আমরা চারিদিকে রেডিয়াস তো সেম, তো ভেলোসিটি কি আসবে কনস্ট্যান্টই আসবে। তো চারিদিকে এইরকম সার্কুলার পাথ কাদের ক্ষেত্রেও ধরে থাকি না স্যাটেলাইটের ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে আমরা ধরে থাকি স্যাটেলাইট। তো স্যাটেলাইটের পাথ কেমন হয়ে থাকে না সার্কুলার পাথ হয়ে থাকে। তো স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা এই কাজে লাগাতে পারি, সার্কুলার পাথ ধরতে পারি। আর আমাদের বোর্ড লেভেলের কোশ্চেনে ম্যাক্সিমাম আমরা সার্কুলার পাথ ধরে ডিরাইভ করব, কিন্তু সার্কুলার পাথ হচ্ছে কি পুরোপুরি মিথ্যা, যেটা কেপলার লকে পুরোপুরি একদম অ্যাভয়েড করে গেছে, পুরো কেপলার লটাকে এই জায়গাটা ডিস্ট্রয় করে দিয়েছে। কখনোই সম্ভব না
তো স্যাটেলাইটের ক্ষেত্রে কিন্তু এই ডেরিভেশন ঠিক আছে, সার্কুলার পাথ বরাবর রোটেট করে। আচ্ছা, তো ভি ইকুয়াল টু আমরা কি বসালাম, রুট জিএমএস বাই আর। তো এই মাসটার ক্ষেত্রে আমরা যদি সার্কুলার ধরি, তো এই মাসটার ক্ষেত্রে টাইম পিরিয়ড আমরা কত ধরবো, এই প্ল্যানেটের ক্ষেত্রে টাইম পিরিয়ড, এটা প্ল্যানেট, এই প্ল্যানেটের মাস কত না স্মল, তো টাইম পিরিয়ড কত হয়ে থাকে না, টোটাল এই সার্কুলার পাথের টোটাল সার্কামফারেন্স কত হয়ে থাকে 2 পাই আর। তো 2 পাই আর বাই ভি, তো টোটাল ভেলোসিটি আমরা পেয়ে গেছি। তো ভি দিয়ে ভাগ করে দিলেন, একবার ঘুরতে কত সময় লেগেছে পেয়ে যাবো। তো 2 পাই আর বাই ভি এর ভ্যালু কত, রুট ওভার অফ জি এম এস বাই আর। তো এটার এক্সপ্রেশন আমরা বহুবার করেছি, তো আমি আর একে বেশি জগা খিচুড়ি করতে চাইছি না। করতে করতে সবারই মাথার মধ্যে রোটে যাওয়া উচিত। তো এটাই বেরোবে যে 2 পাই বাই রুট জি এম এস ইন্টু টি টু দি পাওয়ার 3/2। তো 2 পাই বাই রুট জি এম এস, 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, মাস অফ সান কনস্ট্যান্ট, তাহলে টোটালটা কনস্ট্যান্ট। তো আমরা কত লিখতে পারি, কে ইন্টু টি টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? সরি 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 সরি, এটা টি কেন হয়ে গেল, এটা হচ্ছে আর, আর টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তো কে কনস্ট্যান্ট ভ্যালুটাকে যদি আমরা তুলে দিই, তো কি আসে না টি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2। তাহলে বোথ সাইড যদি স্কয়ার করে দিই, তাহলে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর 3। তো দেখো টাইম পিরিয়ড এর স্কয়ার প্রপোর্শনাল টু রেডিয়াস এর কিউব। তো এখানটা কি ইলিপস, তো ইলিপসের ক্ষেত্রে কি আসতো, কি আসতো তার মেজর এক্সিস এর কিউব, সেমি মেজর এক্সিস, তার সেমি এটা হচ্ছে কি সেমি মেজর এক্সিস, তো সেমি মেজর এক্সিস এর কিউব আসতো, তবেই তো আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট হতো। তো এখানটা আমাদের কি এসছে, রেডিয়াস এর কিউব, যেটা কিন্তু পুরোপুরি ভুল। তো অ্যাকচুয়ালি ফ্যাক্ট যেটা, সেটাই আমরা ডিরাইভ করব। কিন্তু আমাদের পরীক্ষা যদি আমাদের বোর্ড লেভেলে কোশ্চেন না থাকে, তাহলে আমরা সার্কুলার পাথ ধরে ডেরিভেশন করব। তো এটা তুলে নাও। তো আমরা এরপরে যেটা আমরা রিয়েল ফ্যাক্ট যেটা হয়ে থাকে কেপলার থার্ড লয়, যে টি স্কয়ার প্রপোর্শনাল টু এ কিউব, ওটাকে ডেরিভেশন করতে চলেছি। তো স্ক্রিনশট করে নাও বা যা খুশি। আমি 1 2 5 গুনবো, 3 4 5, চলো মুছে দিই। তো মুছে দিলাম, আচ্ছা তো মুছে দিলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এবারে আমরা দেখবো কি, এবারে আমরা দেখবো ওই ইলিপসের পাথে কি হয়েছে, একটা প্ল্যানেট রোটেট করতে আছে, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে কি সেমি মেজর এক্সিস, এটাকে আমরা কি বলবো এ। ক্লিয়ার? এইখানটা আমাদের কি আছে সূর্যি মামা সান, এইখানটা আছে কি সান, সান আমাদের আছে। আর এই ডিসটেন্সটা কত, এটা হচ্ছে পেরিফেরিয়াল, আর এটা হচ্ছে আমাদের এফিরিয়াল। আচ্ছা আচ্ছা, ইলিপসের এরিয়া কত হয়ে থাকে? আমি মানলাম একটা প্ল্যানেট, একটি প্ল্যানেট গোটা ইলিপসটাকে কভার করতে কত সময় নিয়েছে না, তার টাইম পিরিয়ড কত, একবার রিভলভ করতে। ধরি, লিখে নাও, ধরি প্ল্যানেটটি সম্পূর্ণ ইলিপসকে একবার আবর্তন করতে সময় নেয় কত, ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে একবার আবর্তন করতে যে সময় নেয় সেটা হচ্ছে কি তার টাইম পিরিয়ড। তাহলে এটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, টাইম পিরিয়ড। আচ্ছা, তো ইলিপসের এরিয়া কত হয়ে থাকে, তাহলে এটা এ, এটা হচ্ছে কত না বি। ইলিপসের এরিয়া কত হয়ে থাকে, যেমন করে সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার, তো ইলিপসের এরিয়া কত হয়ে থাকে, তো ইলিপসের এরিয়া কত হয়ে থাকে না পাই ইন্টু এ ইন্টু বি। ক্লিয়ার? তো এই পরিমাণ ইলিপসের কি এরিয়া, তো এই পরিমাণ এরিয়া কভার করতে কত সময় লেগেছে, টি সময় লেগেছে। তাহলে 1 সেকেন্ডে কত করবে, এটা বাই টি। তো আমরা কি লিখতে পারি, পাই এ বি বাই টি। এটা হচ্ছে কি 1 সেকেন্ডে কি পরিমাণ এরিয়া কভার করলো। দ্যাট মিন্স এরিয়াল ভেলোসিটি, 1 সেকেন্ডে যে পরিমাণ এরিয়া কভার করে তাকে আমরা কি বলে থাকি, এরিয়াল ভেলোসিটি। তো এরিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, L/2m। ক্লিয়ার? L/2m, এরিয়াল ভেলোসিটি ইকুয়াল টু হোয়াট, L/2m।
তো আমি মানলাম যে প্ল্যানেটটা এই জায়গাটা অবস্থান করছে। প্ল্যানেটটা কোথায় আছে না এইখানে আছে। তো এইখানে যখন ছিল তখন প্ল্যানেটের স্পিড কত আমি মানলাম v1। তাহলে প্ল্যানেট এখন কোথায় ধরেছি আমি অ্যাফিলিয়নে ধরেছি। তো অ্যাফিলিয়নে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা অ্যাফিলিয়নে যখন থাকে ডিসটেন্সটা কত হয়ে থাকে r1, কত হয়ে থাকে r1। তো r1 এর সাথে v1, সেটা v1 ধরেছি, r1 এর সাথে v1 কত কোণ করে আছে 90 ডিগ্রি। যে কোনো জায়গায় নিলে হবে, কিন্তু এই দুটো পজিশনে নিলে না সবথেকে বেটার হয়। কেন না এদিকে ভেলোসিটি এতে এটা হয়ে যায় কি r2, r2 এর সাথে v2 কি হয়ে থাকে 90 ডিগ্রি হয়ে থাকে। তো ডিরাইভ করতে আমাদের সুবিধা হয়, তো l ইকুয়াল টু আমি কি লিখব, তো পাই ইনটু a বাই ab বাই t ইকুয়াল টু l ইকুয়াল টু দেখো mr v sin থিটা, m ইনটু r কি বসাবো, এখানটায় r কি বসাবো r1, এটা হচ্ছে কি এই ডিসটেন্সটা কত r1। দেখো r1 নিয়েছি আমরা, চেঞ্জ করব না, চেঞ্জ করলে বুঝতে অসুবিধা হবে সেই জন্য চেঞ্জ করব না। তো কত নিয়েছি r1, তো m ইনটু r1, এখানকার ভেলোসিটি কত v1 ইনটু sin থিটা, sin থিটা মানে আমরা কত বসাবো, এখানটায় কত ডিগ্রি কোণ করেছে 90। তো r আর v এর সাথে অ্যাঙ্গেল কত sin 90, তো sin 90 1 আমি আর লিখলাম না বাই 2m। আচ্ছা একটা m ক্যান্সেল হলো, তো r1 v1 বাই 2, ক্লিয়ার। আচ্ছা তো এবারে আমরা লিখতে পারি পাই ইনটু ab বাই t ইকুয়াল টু r1 ইকুয়াল টু হচ্ছে কি এইখান থেকে এই ডিসটেন্স কত হয়ে থাকে ae, এইখান থেকে এই ডিসটেন্স কত a, তাহলে টোটাল ডিসটেন্স কত a প্লাস ae। তো r1 ইকুয়াল টু আমি কত লিখতে পারি a প্লাস ae, দ্যাট মিন্স এটাকে আমি কি লিখতে পারি, a টাকে কমন নিয়ে আমি 1 প্লাস e লিখতে পারি, এটাকে কমন নিয়ে 1 প্লাস e লিখলাম, ক্লিয়ার। ইনটু v1 ডিভাইডেড বাই 2, তো একটা a ক্যান্সেল। আচ্ছা তো v1 ইকুয়াল টু কত না, v1 টা কোথাকার, v1 টা হচ্ছে অ্যাফিলিয়নের, তাহলে অ্যাফিলিয়নে ভেলোসিটি কি হয়ে থাকে কম, তাহলে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করলে ভেলোসিটি কি হবে কম হয়ে যাবে। তো এটাই হচ্ছে আবার কি অ্যাফিলিয়নের ভেলোসিটি, দেখেই বোঝা যাচ্ছে ছোটটাকে দিয়ে বড়টা ভাগ করলে ভেলোসিটি কি হয়ে যাবে আরো কমে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়নের ভেলোসিটি। তো পাই ইনটু b বাই t ইকুয়াল টু 1 প্লাস e বাই 2 ইনটু v1 এর ভেলোসিটি কত না রুট ওভার অফ g ms বাই a ইনটু 1 মাইনাস e ডিভাইডেড বাই 1 প্লাস e, ক্লিয়ার। আচ্ছা এবারে আমি বোথ সাইডে কি করলাম স্কয়ার করে দিলাম। আচ্ছা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তো, আচ্ছা ঠিক আছে। তো এবারে বোথ সাইডে আমি কি করলাম স্কয়ার করে দেব। তো স্কয়ার করলে আমরা কত পাবো, পাই স্কয়ার বি স্কয়ার বাই টি স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস ই স্কয়ার, তো 1 প্লাস ই এর স্কয়ার ইনটু বাই 4, 2 এর স্কয়ার হয়েছে 4, তো রুট ক্যান্সেল হয়ে যাবে, জি এম এস বাই এ ইনটু 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, তো একটা স্কয়ারকে ক্যান্সেল করাবে। আচ্ছা বি স্কয়ার ইকুয়াল টু কত হয়ে থাকে, বি স্কয়ার ইকুয়াল টু দেখো এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু কত হয়ে থাকে এ স্কয়ার মাইনাস 1 মাইনাস ই স্কয়ার। আচ্ছা তো লিখি পাই ইনটু বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার বাই টি স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা 1 প্লাস ই ইনটু 1 মাইনাস ই মানে আমি কি লিখতে পারি 1 মাইনাস ই স্কয়ার, 1 মাইনাস ই স্কয়ার বোঝা গেল তো, 1 মাইনাস আর a প্লাস b ইনটু a মাইনাস b, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে হয়, তো 1 মাইনাস ই স্কয়ার বাই 4 ইনটু জি এম এস বাই a, তো এটাকে দিয়ে এটা ক্যান্সেল, এটাকে দিয়ে এটা ক্যান্সেল। আচ্ছা এবার আমরা কোণাকুনি গুণ করে দিলাম, তো কোণাকুনি গুণ করলে কি পাচ্ছি, তো পাই এ কিউব ইকুয়াল টু টি স্কয়ার ইনটু জি এম এস। আচ্ছা জি এম এস টাকে এপাশে ভাগ করে দিলাম, বোঝা যাচ্ছে, জি এম এস টাকে আমি এপাশে ভাগ করে দিলাম, তো টি স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা 4 কোথায় গেল, এটা 4 ছিল, 4 কে আমি গুণ করেছি, ঠিক আছে। টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই
डिवाइडेड बाय जी एम एस इंटू ए क्यूब। अच्छा, 4 तो कांस्टेंट, पाई तो कांस्टेंट, जी तो कांस्टेंट, मास ऑफ सानो कांस्टेंट, तो टी स्क्वायर প্রপোর্শনাল টু এ কিউব। তার মানে কি দেখলাম যে টাইম পিরিয়ডের স্কয়ার প্রপোর্শনাল টু সেমি মেজর এক্সিসের কিউব। তাহলে এটাই ছিল কেপলারের থার্ড ল, এটাই ছিল কি কেপলারের থার্ড ল, যেটাকে আমাকে ডেরিভেশন করতে হতো। ক্লিয়ার? তো যেটা আমরা আর দ্বারা ডেরিভেশন করে থাকি সেটা হচ্ছে সার্কুলার পাথের জন্য অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সেমি মেজর এক্সিসের কিউব, টাইম পিরিয়ড স্কয়ার প্রপোর্শনাল টু সেমি মেজর এক্সিসের কিউব। তো আজকে আমাদের গ্র্যাভিটেশনাল লেকচারের শেষ লেকচার নাম্বার 12 ছিল, যেটা আজকে আমরা করলাম। তো নেক্সট যেটা আমরা আনবো সেটা নিয়ে আসবো অসিলেশন নিয়ে আসবো, সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার? তো আজকে এইটুকুই পর্যন্ত থাকলো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট। ওকে।